হ্যালো সবাইকে, কেমন আছো? আজকে একটা গল্প নিয়ে চলে এলাম। আচ্ছা, গল্প বলার আগে আমি দু চার কথা বলতে চাই। সেটা হচ্ছে, যে বইটি থেকে আমি পরপর দুটো এপিসোডে দুটো গল্প শুনিয়েছি, হত্যা যদি শিল্প হয়, বাই অমৃতা কোনার। তো উনি যে বইটা লিখেছেন, বইটা সম্পর্কে দু এক কথা লিখেছেন, সেটা আমি একটু বলতে চাই। উনি লিখেছেন, দ্য ফিমেল অফ দ্য স্পিসিস ইজ মোর ডেডলি দ্যান দ্য মেল। এটা রুডওয়াইট কিপলিং এর লেখা। হত্যা যদি একটা শিল্প হয়, তবে সেই শিল্প জগতের খ্যাতি যে কেবল পুরুষেরাই পাবে তা নয়, নারীও সেই খ্যাতির শীর্ষে পৌঁছাতে পারে। আর সেটাই সাংঘাতিক নিদর্শনের সঙ্গে প্রমাণ করে দিয়েছেন কিছু নারী, বলা ভালো কিছু কুখ্যাত নারী চরিত্র। তারা প্রত্যেকে এক একজন ভয়ানক সাইকো কিলার। অতীত খুললে এমন অনেক মহিলা সিরিয়াল কিলারের ছড়াছড়ি। শুধু তাই নয়, এখনো এই মুহূর্তে পৃথিবীর কোনো কোণে হয়তো মানুষ চোখের আড়ালে লুকিয়ে আছে সাংঘাতিক কোনো মহিলা সিরিয়াল কিলার, যে আপাত দৃষ্টিতে হয়তো পরম মমতাময়ী কিংবা মানব দরদী এক সমাজসেবী, অথচ তার ভেতরেই নিঃশ্বাস নিচ্ছে এক কুখ্যাত খুনি মানসিকতা। কিন্তু আমরা এটা ঘুণাক্ষরেও টের পাচ্ছি না। কে জানে, হতেও পারে এমন। বাস্তব কি সুখপাঠ্য গল্পের রূপ দেওয়ার জন্য যতটা প্রয়োজন, ঠিক ততটাই কল্পনার রং মেশানো হয়েছে গল্পগুলিতে। নইলে এই বইয়ের প্রতিটা গল্পের প্রতিটা চরিত্রই কিন্তু বাস্তব, ঘোর বাস্তব। তো বুঝলে যে কেন পরপর দুটো গল্পেই মৃত্যুদূত এবং আমার যে পরবর্তী যে গল্পটা আমি শুনিয়েছিলাম, সেই গল্পটা, দুটো গল্পরই পরবর্তী গল্পটার আমার নাম ছিল দুর্ভাগ্য পিছু পিছু চলে। তো এই দুটো গল্পেই কেন মহিলা সিরিয়াল কিলারের কথা বলা হয়েছে? কারণ অমৃতা কোনার যে বইটি লিখেছেন, হত্যা যদি শিল্প হয়, সেটি মহিলা কিলারদের নিয়েই লেখা। এবং এখন আমি আজকেও যে গল্পটি পড়ে শোনাবো, রক্তস্নাত দুর্গ, সেটি অবভিয়াসলি বুঝতে পারছো একটি মহিলাকে নিয়েই গল্পটা লেখা। এবং এইগুলো যেমন অমৃতা ম্যাডামের বলা, যে অত্যন্ত ঘোরতর বাস্তব কিছু গল্প, এবং এই ক্যারেক্টারগুলো অবশ্যই পৃথিবীর কোনো না কোনো কোণে এক্সিস্ট করে। তো চলো আর সময় নষ্ট না করে রক্তস্নাত দুর্গ শুরু করা যাক। ভয়ে সিঁটিয়ে রয়েছে বছর 12 পলা। কোনো মতে ওই মৃত্যু বিভীষিকা থেকে পালিয়ে এসেছে ও। পালিয়ে এসেছে সেই বিশাল নারকীয় দুর্গ থেকে। কিন্তু এভাবেও কি বেঁচে থাকতে পারবে মেয়েটা? রানীর অনুচররা ওকে পাগল কুকুরের মতো খুঁজছে, তা বলা বেশ ভালো জানে। তাদের হাতে ধরা পড়লে যে আর প্রাণে বাঁচবে না। শুধু তাই নয়, ওর মৃত্যুটাও যে হবে অত্যন্ত নৃশংসভাবে, তাও বলা বিলক্ষণ বুঝতে পারছেন। বিগত কয়েকদিন এসে বিভৎস পৈশাচিক হত্যা লীলাও দেখেছে। এমন নির্মম ভয়ানক হিংস্র দৃশ্য একবার দেখলে যে কোনো সুস্থ মানুষের রাত নিদ্রাহীন হতে বাধ্য। সেখানে পলাতো একটি 12 বছরের বাচ্চা মেয়ে, যার দিনগুলো কাটছিল পরিবারের আদর আর স্নেহে, যার ছোট্ট মনটা স্বপ্ন দেখেছিল সুন্দর এক ভবিষ্যতে, যেমনটা আর 5টা সদ্য জেগে ওঠা কুড়ি মন দেখে। কিন্তু পলা জানতো না কি ভয়ঙ্কর এক নরককুণ্ড অপেক্ষা করছিল ওর জন্য। ও জানতো না স্বচ্ছন্দ জীবনযাপনের ঝকঝকে মোড়কের ভেতর লুকিয়ে কি ভয়ানক পরিণতির বার্তা বয়ে আনছে আগামী দিন। আর হঠাৎ করেই এলো সেই অভিশপ্ত দিনটা। পলাকে আলাদা হতে হলো তার পরিবার পরিজনের থেকে, আত্মীয় আপনজনদের থেকে অনেক দূরে সরে আসতে হয়েছে তাকে। কিন্তু ও তো ভেবেছিল রানীর দুর্গে বেশ স্বাচ্ছন্দ্যেই দিন কাটবে ওর। তখন দুঃস্বপ্নেও ভাবতে পারেনি পলা যে ওই ঝাঁ চকচকে বিশাল দুর্গ আদতে এক মৃত্যুপুরী, এক আস্ত নরককুণ্ড। পায়ের ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে ক্রমাগত। এই জঙ্গলের পথ পেরিয়ে কত দূরই বা যাবে? এই পা নিয়ে খুব বেশি দূর যে যেতে পারবে না, তা পলা নিজেও বোঝে। তাও ওই মৃত্যুপুরীতে, ওই নরকে ফিরতে চায় না মেয়েটা। যদি মৃত্যু আসেও, তবে সেই মৃত্যু এই দুর্গম পথ পেরোনোর সময় হোক, অন্তত এইটুকু চায় পলা। কিন্তু রানীর অনুচরেরা দিকে দিকে ছড়িয়ে পড়েছে ওর সন্ধানে, বিশেষ করে ওই শিয়ালের মতো ধূর্ত ফ্রিস্কো। রানীর খাস অনুচর সে। ওই শয়তান ফ্রিস্কোর চোখ এড়িয়ে কি করে পালাবে পলা? আজ ওর খুব মায়ের কথা মনে পড়ছে। মনে হচ্ছে একটি বার যদি মায়ের কাছে পৌঁছতে পারত, তাহলে সর্বশক্তি দিয়ে ওর মা ওকে নিশ্চয়ই রক্ষা করতে পারত। চোখ ফেটে জল বেরিয়ে আসছে পলার। কিন্তু দুর্ভাগ্য, পলা নিশ্চিত নয় যে নিজের বাড়ি অবধি সে পৌঁছাতে পারবে। তবুও
তাকে পারতে হবে। এই সংকল্প নিয়েই সে পালিয়ে এসেছে। যেভাবেই হোক সকলকে জানাতে হবে রানীর আসল পরিচয়, না হলে যে আরো কত মেয়ের জীবন এভাবে শেষ হয়ে যাবে। শরীর নিস্তেজ হয়ে আসছে পলার, কিন্তু মনের জোর প্রবল। অনেক কষ্টে সে এটুকু পথ আসতে পেরেছে। বিগত কয়েকদিনের ভয়াল অত্যাচারের আঁচ তার উপরেও তো পড়েছে। পায়ের দগদগে ক্ষতস্থান আর ফর্সা ত্বকে ফুটে ওঠা কালশিটের দাগ তার ইঙ্গিত দিচ্ছে। সাংঘাতিক সেই ঘটনাগুলোর স্মৃতিচারণ করার বিন্দুমাত্র ইচ্ছে নেই ওর। তবু চোখের সামনে ভেসে উঠছে রক্তাক্ত এক একটা নারী শরীর। কান থেকে বেজে উঠছে তাদের তীব্র আর্তনাদ, আর ততবার আটকে উঠছে বছর 12 গলা। খাবারের এক টুকরো পেটে পড়েনি গতকাল থেকে। প্রচন্ড ক্লান্তিতে চোখটা লেগে এসেছিল বোধহয়। হঠাৎ একটা কিসের যেন শব্দ পেতেই ওর সজাগ মন ক্ষণিকে জেগে ওঠে। মনের মধ্যে এক তীব্র আশঙ্কা দানা বাঁধে। রানীর অনুচরেরা মনে হয়। কথাটা মাথায় আসতেই চমকে যায় পলা। টলমল পায়ে উঠে দাঁড়ায় সে। আর এখানে থাকা যাবে না, পালাতে হবে এক্ষুনি। একবার ধরা পড়লে আর রক্ষে নেই, বিড়বিড় করে বলে ওঠে মেয়েটা। ক্লান্ত আহত শরীরের যন্ত্রণাও ওর ভয়কে ছাপিয়ে যেতে পারছে না। নিজের ছোট্ট ছোট্ট পায়ে বেশি দূর এগোতে পারছে না পলা। তবুও ছুটছে, প্রাণ ভয় ছুটছে, আতঙ্কে ছুটছে। পালিয়ে বাঁচতে চায় ও এক নারকীয় মৃত্যু থেকে। ও জানে ধরা পড়লেই শেষ, সব আশা শেষ। ওকে কোনো মতে পৌঁছতেই হবে লোকালয়, ওর নিজের জন্য, আরো অসংখ্য মেয়ের জন্য। কিন্তু পারে না। সামনেই হুমড়ি খেয়ে পড়ে যায় পলা। আর তক্ষুনি জমদূতের মতো ওর সামনে এসে উপস্থিত হয় হিংস্র মুখের এক নরপিশাচ। মুখ তুলে তাকাতেই ভয়ে কুঁকড়ে যায় পলা। এই বেটে খাটো লোকটাকে চেনেও, ফ্রিস্কো, রানীর খাস অনুচর, তার প্রতিটা হত্যা লীলার সহযোগী। পলাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে আরো 2-3টে লোক। ফ্রিস্কো একটা জঘন্য হাসি হেসে এগিয়ে আসে পলার দিকে। তারপর অল্প নিচু হয়ে মুখটা পলার মুখের কাছে এনে একটা ঘ্যাস ঘেঁষে গলায় বলে, রানীর হাত থেকে পালিয়ে বাঁচা অতই সহজ? বুকের ভেতর রক্ত হিম হয়ে আসে বাচ্চা মেয়েটার। ফ্রিস্কো এক মুঠিতে খামচে ধরে পলার সোনালি চুলগুলো। যন্ত্রণায় কুকিয়ে ওঠে মেয়েটা। তারপর একটা হ্যাঁচকা টানে তাকে তুলে আনে মাটি থেকে। আশেপাশের অন্য লোকগুলো এসে চেপে ধরে পলার নরম হাত দুটো। একবার হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে পলা এই দুর্বল শরীরেও, কিন্তু এই নরপিশাচদের শক্তির কাছে হার মেনে যায় তার কচি শরীরটা। চোখ দুটো বন্ধ হয়ে আসে পলার। না, আর সম্ভব না কোনোভাবেই। এত কষ্ট করেও শেষ রক্ষা হলো না। বিশাল দুর্গটার চারপাশটা অন্ধকারে ঢাকা। তবে বাইরের অন্ধকারের চেয়ে দুর্গের ভেতরের অন্ধকার আরো বেশি গাঢ়। চারপাশের বাতাসটা ভীষণ ভারী হয়ে আছে তাজা রক্তের গন্ধে। নিস্তব্ধ এই রাতের বুক ছিঁড়ে হঠাৎ করে ভেসে এলো এক প্রবল আর্তনাদ। দুর্গের প্রকাণ্ড দ্বারের সামনে এসে উপস্থিত হয়েছে ফ্রিস্কো আর তার সহচরেরা। তাদের দুহাতে শক্ত করে ধরে রাখা নিস্তেজ হয়ে আসা পলার শরীরটা। তাতে প্রাণ আছে ঠিকই, কিন্তু বেঁচে থাকার আর বিন্দু মাত্র আশা নেই। এখন শুধু অপেক্ষা একটা ভয়ঙ্কর পরিণতি। দুর্গের ভিতর থেকে ঠিকরে বেরিয়ে আসা নারী কণ্ঠের আর্তনাদ শুনে একবার কেঁপে উঠেছিল পলার শরীরটা, হয়তো নিজের অজান্তে। একটা বাঁকা হাসি হাসলো ফ্রিস্কো। তারপর ঠেলতে ঠেলতে পলাকে নিয়ে গেল দুর্গের ভেতরে। উত্তপ্ত লোহার শলাকা চেপে ধরা হয়েছে একটি মেয়ের হাতে, রানীর অসংখ্য দাসীর মধ্যে একজন। সে চিৎকার করছে যন্ত্রণায়। সেই আর্তনাদে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। কিন্তু রানীর মুখে হাসি, তৃপ্তির হাসি, আনন্দের হাসি তার মুখে। সেই দুর্গের রানী, এই দুর্গের একমাত্র হুকুমদাত্রী, সুসজ্জিত সিংহাসনে বসে একটু একটু করে উপভোগ করছে চোখের সামনের এই দৃশ্য। অত্যাচারিত মেয়েটার দুটো হাতের তালু পুড়ে গেছে, রক্ত চুইয়ে পড়ছে সেখান থেকে। চিৎকার করার শক্তি হারিয়েছে মেয়েটি। জ্ঞান হারিয়ে মেঝেতেই লুটিয়ে পড়ল তার নিস্তেজ দেহটা। দূরেই ভয়ে থরথর করে কাঁপছে আরো একটি মেয়ে, আরো কয়েকটি। তারা নিশ্চিত এই পরিণতি তাদেরও হতে চলেছে। সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো রানী। এই নারকীয় দৃশ্য যে ওর মনকে অসম্ভব আনন্দ ও তৃপ্তি দেয়, প্রতিটা বার এই দৃশ্য ভীষণ আনন্দের সঙ্গে উপভোগ করে। আজও তার অন্যথা হয়নি। সিংহাসন থেকে ধীর পায়েও এগিয়ে এলো মেয়েটির পড়ে থাকা বিবস্ত্র দেহটার কাছে। নির্দেশ দিল শরীরটাকে তুলে ধরার। রানীর নির্দেশ মতো দুজন দাস এগিয়ে সে কাজটা করলো। এক হাতে ধরে থাকা তরোয়ালটা উঁচু করে ধরেই কয়েক মুহূর্তের মধ্যে সেটা নিচে নামিয়ে এনে তীর্যকভাবে চালিয়ে দিল মেয়েটার শরীরে। বার কয়েক আঘাত করলো সেভাবেই। প্রতিটা ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত, আর সেই তাজা রক্তের গন্ধে মম করছে কক্ষটা। চারিদিকে বয়ে যাচ্ছে রক্তের ধারা, পবিত্র রক্ত, কুমারী মেয়ের পবিত্র রক্ত। প্রচন্ড শব্দ করে হেসে ওঠে সেই রানী।
প্রাণ ভরে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে বাতাসে মিশে থাকা মৃত্যুর গন্ধে। এই রক্তে ও এখন স্নান করবে, পান করবে এই রক্ত। ওর দৃঢ় বিশ্বাস ওর চির সৌন্দর্য, চির যৌবন যে এতেই বজায় থাকবে। হঠাৎ ওর পায়ের কাছে কি যেন একটা মাঝারি মাপের বস্তু ছিটকে এসে পড়তেই অট্টহাসি থামলো। নিচের দিকে তাকাতেই দেখতে পেল আরেকটি মেয়ের শরীর, একটি বাচ্চা মেয়ে। সামনেই দাঁড়িয়ে কদাকর হাসি হাসছে ফ্রিস্কো। পলা উঠে দাঁড়াতে পারছে না, শুধু মুখ তুলে একবার ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো রানীর দিকে। যার সাহস যত বেশি তার কষ্টও তত বেশি, ফ্যাঁসফ্যাঁসে গলায় কথাটা বলল রানী। একটা রহস্যময় তীর্যক হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। পরদিন ফ্রিস্কোকে সব বুঝিয়ে দেওয়া হলো। পলাকে ঠিক কিভাবে শাস্তি দিতে হবে, কেমন করে একটু একটু করে তীব্র কষ্ট দিয়ে তাকে মারতে হবে, সবটা বিস্তারে বুঝিয়ে দেওয়া হয় ফ্রিস্কোকে। মৃত্যু তো ওর এমনিই হবে, কিন্তু সেই মৃত্যু এমন হতে হবে যা বাকি দাসীদের কাছে হয়ে থাকবে একটা দৃষ্টান্ত, যাতে আর কেউ রানীকে অমান্য করে এই দুর্গ থেকে পালাতে সাহস না পায়। কথা মতো ফ্রিস্কো পলাকে একটি ছোট্ট খাঁচার সামনে এনে দাঁড় করায়। গত দুদিন খাবারের একটা দানাও পেটে পড়েনি পলার, কিন্তু নৃশংস মৃত্যুর আভাস তার ক্ষুধা, তৃষ্ণা সব রকম অনুভূতিকেই ফিকে করে দিয়েছে। পলাকে জোর করে ঢুকিয়ে দেওয়া হয় সেই খাঁচার মধ্যে। তারপর খাঁচাটাকে অর্ধেক খেলানো অবস্থায় ধীরে ধীরে ওপরে তোলা হতে থাকে। নারীকণ্ঠের কাকুতি আর কান্নার স্বরে ভরে উঠেছে দুর্গের এই কক্ষ, কিন্তু তাদের কথা শুনবে না কেউ। পলার নির্মম পরিণতির কথা ভেবে আটকে উঠছে তারা। এই ছোট্ট মেয়েটা পালিয়ে বাঁচতে পারলে হয়তো তাদের বাঁচারও একটা আশা ছিল, কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়ে কিভাবেই বা পেরে উঠতে পারবে এই পিশাচগুলোর সঙ্গে। এদিকে খাঁচাটাকে এপাশ থেকে ওপাশ এমন ভাবে ঝোলানো হয় যাতে ওই ধারালো দণ্ডগুলি প্রতি মুহূর্তে বিদ্ধ করতে থাকে পলার শরীরকে। বেচারি পলাকে খুব বেশিক্ষণ সহ্য করতে হয়নি যন্ত্রণা। শরীরে জোর যতটুকু আছে তার চেয়েও কম আছে বেঁচে থাকার ইচ্ছা, ফলে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সকলকে। অবশিষ্ট প্রাণবিন্দুটুকু শেষ হতেই নামিয়ে আনা হয় পলার রক্তাক্ত শরীরটা, আর তারপর টুকরো টুকরো করে কেটে ফেলা হয় সাহসী মেয়েটার প্রাণহীন দেহ। নিষ্পাপ কুমারী মেয়ের রক্তে আবার ভিজে যায় এই দুর্গ, আবার সেই রক্ত দুহাতে মেখে পরম আনন্দে মেতে ওঠে এই দুর্গের রানী এলিজাবেথ বাথরি। কেউ কেউ যাকে বলে ইতিহাসের প্রথম মহিলা সিরিয়াল কিলার, ওকে লোকে বাস্তবের ড্রাকুলাও বলে থাকে। ওর এক একটা হত্যা কাহিনীর গায়ে রোম খাড়া করে দেয় যে কোনো সুস্থ মানুষের। প্রকৃত অর্থে ও একজন সাইকো সিরিয়াল কিলার। 1560 সালের 7ই আগস্ট হাঙ্গেরির নাইরবাট্রে জন্মগ্রহণ করে এলিজাবেথ বাথরি। অভিজাত পরিবারে জন্মগ্রহণের সুবাদে সে যেমন সুন্দরী ছিল, তেমনই রাগ ও তুখোড় জেদের অধিকারীও ছিল। সবসময় অহংকার আর বদমেজাজ তার বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। তবে শুধু এইটুকু তার খুনি মানসিকতার জন্য দায়ী নয়, ছোটবেলা থেকেই অনেক রকম নৃশংস ঘটনার সাক্ষী হতে হয়েছিল তাকে, এবং সেই সব দেখতে দেখতেই তার বেড়ে ওঠা। খুব অদ্ভুত আর ভয়ঙ্কর সব শাস্তির প্রথা ছিল তাদের সময়। বলা হয় সেই সময় অভিজাতরা তাদের অপরাধীকে একটা জীবন্ত ঘোড়ার পেট কেটে তার মধ্যে ঢুকিয়ে দিত, তারপর সেই পেট সেলাই করে অপেক্ষা করা হতো যতক্ষণ পর্যন্ত না সেই ঘোড়া এবং অপরাধী দুজনেই মারা যায়। এছাড়াও আরো অনেক ভয়ানক ও পৈশাচিক পদ্ধতি অবলম্বন করেছিল তারা, আর সেই সব অসহ্যকর বর্বর দৃশ্যের প্রত্যক্ষদর্শী ছিল এলিজাবেথ। স্বাভাবিকভাবেই তখন থেকে একটু একটু করে ওর মধ্যে জন্ম নিচ্ছিল এক অন্য সত্তা। ওর মধ্যে একটা মারাত্মক খিটখিটে স্বভাব তৈরি হতে দেখা যায় ধীরে ধীরে। সঙ্গে কিছু শারীরিক সমস্যাও বেড়ে যায়, যেমন মাইগ্রেন, মুড সুইং এইসব। ইতিহাস বলে যে সকল মহিলা সাইকো কিলারে পরিণত হয়েছে, বহু প্রেম তাদের জীবনে প্রায় সাধারণ একটা বৈশিষ্ট্য। বলা হয় এলিজাবেথের ক্ষেত্রেও নাকি তাই ঘটেছিল। খুব ছোটবেলায়, কৈশোর বয়সেই অর্থাৎ 13 বছর বয়সেই তার মধ্যে সেই সম্ভাবনার সূত্রপাত হয়, তৈরি হয় এক প্রেমের সম্পর্ক। আর অল্প বয়সে সেই প্রেম সকল মাত্রা ছাড়িয়ে গেলে ভূমিষ্ঠ হয় তার প্রথম সন্তান। যদিও এই সন্তান সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। একে তো অভিজাত পরিবার, তার উপর সময়কাল যখন সেই 1500, তখন এইরূপ সম্পর্ক কিছুতেই মেনে নেওয়ার কথা নয় তার পরিবারের। ঘটলেও তাই। পরিবারের সম্মান রক্ষার্থে মাত্র 15 বছর বয়সে এলিজাবেথের বিয়ে দিয়ে দেওয়া হয় এক অভিজাত পরিবারে। বিয়ে হয় ফেরেন্স নাডাসেডির সঙ্গে, আর এইখান থেকেই শুরু হয় সেই আমলের সবথেকে ভয়ঙ্কর অধ্যায়টা। দুটো হিংস্র মানসিকতার মানুষ যদি একসঙ্গে হয়, তাহলে যা হয় ঠিক তাই ঘটেছিল তখন। ফেরেন্সের মধ্যেও ছিল এক ভয়ানক অত্যাচারের প্রবণতা। তার বহু নিদর্শন সেও রেখে গেছে ইতিহাসের পাতায়। যুদ্ধবন্দীদের এবং দাসীদের উপর নির্মম অত্যাচার করত ফেরেন্স, যা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবো না।
নিত্যদিন এমন অত্যাচার করে মজা উপভোগ করত সে। অটোমানের যুদ্ধে যে নৃশংসতার ছাপ সে রেখে গেছে তার জন্যই তাকে আখ্যা দেওয়া হয় ব্ল্যাক হিরো অফ হাঙ্গেরি। আর এই ব্ল্যাক হিরোর যে তার স্ত্রীর সিরিয়াল কিলার হয়ে ওঠার পেছনে বিশাল এক ভূমিকা আছে তা বলাই বাহুল্য। তবে শুধু ফেরেন্সই নয়, আরেকজনেরও বিশেষ অবদান ছিল এই সাইকো সিরিয়াল কিলার এলিজাবেথ বাথুরির সৃষ্টি হওয়ার পেছনে। সে হলো বাথুরি পরিবারেরই আরেক সদস্যা ক্লারি বাথুরি। খুব সম্ভবত সম্পর্কে সে এলিজাবেথের পিসি। কথিত আছে এই ক্লারা নাকি সেই যুগে ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী এক ভয়ঙ্কর মহিলা ছিলেন, আর তার উপদেশেই হাতে খড়ি হয় এলিজাবেথের খুনি জীবনের। ক্লারা তাকে জানায় যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সে লাভ করেছে এক গুপ্ত জ্ঞান, সৌন্দর্য ধরে রাখার এক গোপন পদ্ধতি। নিজের অপরূপ সৌন্দর্য আজীবন ধরে রাখতে হলে প্রয়োজন কুমারী মেয়েদের তাজা রক্ত। আর এইখানেই জন্ম নিল ইতিহাসের এক বাস্তব ড্রাকুলা, রক্তের নেশা যাকে পাগল করে দিয়েছিল, দ্য ব্লাড কাউন্টেস। শুধু ড্রাকুলা বলা ভুল, এলিজাবেথ বাথুরি প্রথম এক মহিলা সিরিয়াল কিলার যে নিজে একজন মেয়ে হয়েও মেয়েদের ওপর অত্যাচার করে সুখ লাভ করত। ক্লারার কথা অনুযায়ী এলিজাবেথের অত্যাচারী মস্তিষ্ক শিকার খুঁজতে লাগলো, আর খুব সহজে বিপুল শিকারের হদিশও পেয়ে গেল সে নিজের দুর্গে। সেই দুর্গ যেখানে সে বিয়ের পর থাকতে এসেছে, তার স্বামীর পৈতৃক সম্পত্তি। আর সে বিপুল পরিমাণে শিকার হলো তারই অধীনে থাকা প্রচুর দাসী। সে তার কুমারী সুন্দরী দাসীদের প্রচন্ড নির্মম অত্যাচার করতে করতে তাদের মেরে ফেলতে থাকে। তার ধারণা ছিল এই কুমারী মেয়েদের রক্ত পবিত্র, আর তাদের রক্ত দিয়ে সে স্নান করলে তার চিরযৌবন লাভ হবে। সৌন্দর্য ধরে রাখার লোভ তো প্রায় প্রতিটা নারীরই থাকে, কিন্তু এই নারীর সৌন্দর্য ধরে রাখার প্রত্যাশা তাকে এক মানসিক বিকারগ্রস্ত খুনিতে পরিণত করে। সেই সব কুমারী দাসীর রক্ত সে শুধু স্নানের জন্যই ব্যবহার করত তা নয়, অনেকের মতে সে সেই রক্ত পান করত। কিন্তু শুধু যৌবনের লালসাই নয়, তার মধ্যে আদতেই একটা তীব্র খুনি চরিত্র বিরাজ করত। সে দাসীদের প্রচন্ড কষ্ট দিয়ে এক সাংঘাতিক মৃত্যু দিত, এবং তাদের সেই আর্তনাদ, তাদের মৃত্যু যন্ত্রণা এসব দেখে প্রবল আনন্দ পেত। তাকে এইসব কাজে সাহায্য করত তার নির্ধারিত কিছু দাস, আর এক একটা করে ঘটে যাওয়া নৃশংস মৃত্যুর এই অত্যাচারের নির্বাক সাক্ষী ছিল সেই দুর্গ। দুর্গে একটি নির্দিষ্ট কক্ষ ছিল, সেখানে চলতেই হতো লীলা। কিন্তু সেই রক্তে শুধু কি এলিজাবেথ স্নান করত? স্নান করতেই দুর্গটিও। রক্তের দাগ হয়তো পরিষ্কার হয়ে যেত দুর্গের মেঝে দেওয়াল থেকে, কিন্তু দুর্গের প্রতিটা কোনায় লেগে থাকা তীব্র আর্তনাদগুলো, নির্মম অত্যাচারের দৃশ্যগুলো মোছা সহজ ছিল না। এলিজাবেথের এই প্রতিটা হত্যার নতুন নতুন পন্থা তার একার মস্তিষ্ক প্রসূত ছিল না, তাকে এইসব নতুন নতুন পন্থা বলে দিত তার স্বামী ফেরেন্স। সেই সব অত্যাচারের কয়েকটার বিবরণ শুনলে যে কোনো সাধারণ মানুষ আঁতকে উঠবে। কেউ কল্পনাও করতে পারবে না একজন মানুষ আরেকজন মানুষকে এইভাবে অত্যাচার করতে পারে। যেমন কাঁটা লাগানো খাঁচায় মেয়েদের বন্দি করে রাখা, সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া, হাতের আঙুল টেনে ছিঁড়ে ফেলা, তালুতে উত্তপ্ত লোহা চেপে ধরা। একবার শীতকালে তার এক দাসীকে সে দুর্গের খোলা প্রাঙ্গণে নিয়ে এসে ক্রমাগত তার গায়ে ঠান্ডা জল ছোড়ার নির্দেশ দেয়, এবং সেই কাজ ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না সে ঠান্ডায় জমে মারা যায়। আবার একবার তো কিছু দাসীর গায়ে ফুটন্ত গরম জল ছুড়ে দিত। তারপর তাদের সেই চামড়া টেনে ছাড়ানো দেখে সে মজা অনুভব করত। এভাবেই বেশ চলছিল দিনগুলো। কিন্তু হঠাৎ যুদ্ধের জন্য ফেরেন্সকে বাইরে যেতে হয়। যথারীতি এই দুর্গের সমগ্র দায়িত্ব এসে পড়ে তার স্ত্রীর ঘাড়ে। কিন্তু তাহলেও কি হবে, সেই সব সামলে নিয়েও তার নির্মম হত্যালীলা কিন্তু থামাইনিও। স্বামীকে নিয়মিত চিঠি লিখত এবং জানতে চাইতো আরও কি নতুন উপায়, আরও কত নৃশংসভাবে সে তার দাসীদের মারতে পারে, কারণ একই পদ্ধতি অবলম্বন করে তার একঘেয়েমি এসে গেছে। আর সেই মজা অনুভব করতে পারছে না সে। তার স্বামী ফেরেন্সও উত্তরে প্রেমপত্রের আড়ালে লিখে পাঠাতো নতুন নতুন হত্যা পদ্ধতি, আর সেই সব পদ্ধতি এক একটা করে সে অবলম্বন করে চলতো নিরীহ মেয়েদের ওপর। কয়েকজন দাসীকে তো সে মধুতে লেপে এমন স্থানে রেখে আসতো যাতে মৌমাছি এসে ছেঁকে ধরে তাদের মেরে ফেলে। আবার অনেকে বলে সে নাকি তার কিছু দাসীকে বাধ্য করেছিল তাদের নিজেদের শরীর থেকে নিজেদের মাংস কাটতে, তারপর সেটা তাদের দিয়েই রান্না করে তাদেরই খেতে বাধ্য করেছিল। কিছু কিছু মেয়ের তো হাত আর পায়ের নখের নিচে ছুঁচ ফুটিয়ে রাখতো, আবার কখনো তাদের ঠোঁটেও। ওই দুর্গে যারা কাজ করতো তারা গরিব পরিবারের মেয়ে ছিল। গরিব পরিবারের মেয়েরা ছিল এলিজাবেথের সহজ শিকার। রানীর দুর্গে মেয়ে কাজ করবে, রানী তাদের পরিবারকে যথেষ্ট অর্থ দিয়ে খুশি করে দেবে, এই সব গরিব পরিবার সহজেই মেনে নিত। তারা ভাবতো রানীর দুর্গে তাদের মেয়েরা ভালোই থাকবে, অন্তত খাদ্যবস্ত্রের অভাব তাদের মেয়েদের হবে না। কিন্তু তারা জানতোই না যে তাদের মেয়েদের প্রাণেরই সব থেকে বেশি অভাব হবে।
তারা মেয়েকে রানীর দুর্গে পাঠানোর পর মেয়েদের সঙ্গে দেখা করার খুব একটা সুযোগ পেত না। ফলে সেই মেয়েরা মারা গেছে নাকি বেঁচে আছে সে খবর দুর্গের বাইরের লোকের কিছুই টের পাওয়া সম্ভব নয়। এইভাবে অত্যাচার চালাতে চালাতে একদিন তার অধীনে থাকা সমস্ত দাসী ফিরিয়ে আসবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু এলিজাবেথ তা হতে দেয়নি। এইবার তার আশেপাশের গ্রামের গরিব মেয়েদের ধরে আনতে বেশ কিছু টাকা দিয়ে। তাদের পরিবার জানতো মেয়ে ওই দুর্গে থেকেই কাজ করবে, নিয়মিত টাকা বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু তারা স্বপ্নেও ভাবতে পারতো না যে কোনো মৃত্যুপুরীতে তারা তাদের মেয়েকে পাঠাচ্ছে। আর তারা খবরও পেত না যে তাদের মেয়ে কবেই নৃশংসভাবে মারা গেছে। এরকমই চলতে থাকে বছরের পর বছর। কিন্তু আশেপাশে গ্রাম থেকে মেয়েদের সংখ্যা কমতে থাকে। এইবার মেয়েদের বাবা মায়ের একটু সজাগ হয়ে ওঠে। মেয়েদের নিখোঁজ হওয়ার একটা সম্ভাবনা সকলের মনে হওয়ায় তারা আর মেয়েদের এই দুর্গে পাঠাতে চায় না। কিন্তু তাতে কি, এলিজাবেথের এতেও কিছু যায় আসে না। আর তো তখন প্রবল খুনের নেশা, অত্যাচারের নেশা জেগে উঠেছে। আর তার জন্য প্রয়োজন প্রচুর শিকার। এবার সে হয়ে উঠল আরো বেশি সাংঘাতিক এবং দুঃসাহসিক। সে বুঝতে পেরে যায় যে গরিব বাড়ির বাবা মায়েরা আর কাজের জন্য মেয়েদের তার কাছে পাঠাবে না। কিন্তু তার তো রক্তের প্রয়োজন, ঠিক যেমন মাদকের নেশা হয় মানুষের, ঠিক তেমন। এবার তার নজর পড়ল ট্রান্সিলভেনিয়া আর ক্রোয়েশিয়া অঞ্চলের মধ্যবিত্ত পরিবারের মেয়েদের উপর। কিন্তু মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা হঠাৎ তার কাছে মেয়েদের পাঠাবে কেন? তাদের মেয়েরা তো আর কোনো রানীর দুর্গে দাসী হয়ে কাজ করবে না। সুতরাং সেই মেয়েদের নিজেদের দুর্গে আনতে হলে এলিজাবেথকে অন্যরকম ফন্দি আনতে হবে। সেবার ওই মধ্যবিত্ত পরিবারকে বোঝালো যে তাদের মেয়েদের সে ভালোভাবে লালন পালন করবে, কোনো রকম অভাব তাদের হবে না, রাজকীয় পরিবেশে মেয়েরা পালিত হবে, এমন সুযোগ সকলেই পেতে চায়। যথারীতি তার কথায় অনেকেই বিশ্বাস করে ফেলল এবং তাদের নিয়েই শুরু হলো আবার সেই নৃশংস ঘটনার পুনরাবৃত্তি। একে একে হত্যা হতে লাগলো সেই মধ্যবিত্ত পরিবারের মেয়েদের। সেই সব মৃতদেহের খোঁজ অবশ্য কেউ কোনোদিন পেত না। এখন মধ্যবিত্ত পরিবারের মেয়েরা নিখোঁজ হতে শুরু করলে তাদের পরিবার চুপ করে থাকলো না, কারণ গরিব পরিবারের মতো তারা অতটাও অসহায় নয়। তারা স্থানীয় প্রশাসনের কাছে তাদের মেয়েদের নিখোঁজ হওয়ার বিষয়টা জানায়। কিন্তু এক্ষেত্রেও সকলের নজরে খবরটা খুব একটা এলো না, কারণ মধ্যবিত্ত সাধারণ বাড়ির মেয়েরা নিখোঁজ হলেও সর্বস্তরের মানুষ সে ব্যাপারে ওয়াকিবহাল নয়। এই মতো অবস্থায় মধ্যবিত্ত পরিবারের মেয়েদেরও পাঠানো বন্ধ করে দেওয়া হলো সেই দুর্গে। এবার এলিজাবেথ বাইরে থেকে মেয়েদের অপহরণ করা শুরু করে, আর এখানেই সে তার জীবনের সব থেকে বড় ভুল করে ফেলে এবং তার এই কালো রক্তাক্ত অধ্যায়ে পরিসমাপ্তি টেনে ফেলে নিজের ভুলেই। শেষে যে হত্যাটি এলিজাবেথ করে সেই মেয়েটি ছিল নামকরা এক গায়িকা, মানে একটি গানের দলের প্রধান গায়িকা। এখন সাধারণ ঘরের মেয়েদের গায়েব হওয়াটা সবার চোখে না পড়লেও একজন বিখ্যাত শিল্পীর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাওয়াটা কিন্তু কারো চোখে এড়িয়ে যায়নি। খবর ছড়িয়ে পড়ল সর্বত্র। সেই গায়িকার নিখোঁজ হওয়ার খবর যখন উপর মহল অব্দি পৌঁছে গেল, প্রশাসন সতর্ক হয়ে উঠল। পাঁচকান হতে শুরু করলো এলিজাবেথ বাথরির নাম। এদিকে সেই সময় হাঙ্গেরির এক ক্যাথলিক রাজা ছিলেন, তার নাম দ্বিতীয় ম্যাথিয়াস। বলা হয় তার নাকি আবার বাথরি আর নাটসাডি পরিবারের প্রচুর সম্পত্তির ওপর নজর ছিল, আর সেই বাথরি আর নাটসাডি পরিবারের যোগসূত্র এলিজাবেথ। তার নামে এই ভয়ঙ্কর কথা শোনাতে সেই রাজাও একটা সুযোগ পেয়ে গেল। তিনি এলিজাবেথের বিরুদ্ধে আনা সকল অভিযোগ এবার খতিয়ে দেখার নির্দেশ দিলেন। রাজা নিজে আর তার আইনসভা মিলে হাঙ্গেরির রাজপ্রতিনিধি কাউন্ট জর্জ থার্জোকে বিষয়টা সম্পর্কে অবগত করেন এবং তাকে এই বিষয়টা দেখতে বলেন। অনেকেই বলে এলিজাবেথের কেসে মাথিয়াসের এত বেশি আগ্রহের কারণ ছিল হয়তো সে তখন কালো জাদুতে বিশ্বাস করত, আর তাছাড়া বিচারে বিধবা এলিজাবেথের শাস্তি হলে তার সকল সম্পত্তি রাজা হয়ে যেত, আর তার কাছে রাজার যে ঋণ ছিল তাও মকুব হয়ে যেত। কিন্তু সে তো অন্য কথা। অনেকে এমনও বলে যে এলিজাবেথ বাথরির খুনগুলোকে নাকি অনেক বেশি রং চড়িয়ে বলা হয়। বিভিন্ন লোকের বিভিন্ন মতামত। কারো মতে এলিজাবেথ এক জীবন্ত ড্রাকুলা, কারো মতে তার বিরুদ্ধে অতিরঞ্জিত অভিযোগ এনে ফাঁসানো হয়েছে তাকে। দুর্গের অভ্যন্তরে প্রবেশ করতেই স্তব্ধ হয়ে যায় কাউন্ট থার্জো ও তার সহকর্মীরা। মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে একটা আর্তনাদ। একটি রক্তাক্ত নারী দেহ ঝুলছে উপরের ছাদ থেকে। মৃতদেহতা থেকে এখনো ঝরে পড়ছে রক্তের ফোঁটা। দেহটিকে পাশ কাটিয়ে আরেকটু ভেতরে এগিয়ে আসতেই তারা আরো একটি দেহ খুঁজে পায়। এই মেয়েটি এখনো জীবিত। পড়ে থাকা দেহটার কাছেই ঝুঁকে পড়ে চেঁচিয়ে ওঠে একজন। তার কথা শুনেই থার্জো এগিয়ে যায় সেদিকে। দুর্গের আরো ভেতরে প্রবেশ করতে হাড় হিম করা সব দৃশ্য চোখে পড়ে থার্জোর। কিছু মেয়ের দেহ ছাদ থেকে ঝুলানো, কোথাও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মৃতর দেহ। কয়েকটা কক্ষে রয়েছে সেই নির্যাতিত মেয়েরা, যাদের কেউ কেউ এখনো জীবিত আর কেউ কেউ মারা গেছে। সেই সব মৃতের স্তূপে চাপা পড়া জীবিত প্রাণগুলোকে বাঁচাতে তৎপর হয় থার্জো। আর ঠিক তখনই সে শুনতে পায়, স্যার, এদিকে একটা বেসমেন্ট আছে।
তড়িঘড়ি সেখানেই উপস্থিত হয় থার্জো। এখানে এসেও সেই একই দৃশ্য, ছাদ থেকে ঝুলছে মৃতদেহ আর বেসমেন্টের রক্তের দাগ। কিছু কেটে টুকরো যে করা হয়েছিল, এই বেসমেন্টের রক্তের দাগই তা প্রমাণ করে দিচ্ছে। নিজের সহকর্মীদের দিকে তাকিয়ে থার্জো বলে, আমার মন বলছে এই বেসমেন্টের নিচে কিছু আছে। ভাবনা অনুযায়ী বেসমেন্টের মেঝে খোঁড়ার কাজও শুরু করে দেয় তারা, আর মেঝে খুঁড়তেই পাওয়া যায় প্রায় 50টা মেয়ের মৃতদেহ। সেগুলোর ব্যবস্থা করে আরো কিছু খুঁজতে থাকে থার্জো। অর্থাৎ এলিজাবেথ ডেস্কের সামনে একটা কাগজ চোখে পড়ে তার, একটা নামের তালিকা। এটা হয়তো সেই সব মেয়ের নাম যারা এলিজাবেথের শিকার হয়েছিল। কিন্তু তাহলে তাদের দেহ গেল কোথায়? নিজের মনেই বলে ওঠে থার্জো। ভুরু কুঁচকে যায় তার। অনেকেই বলে যে সেই সব দেহে এলিজাবেথের খ্রিস্টান মতেই শেষকৃত্য করাতো, আর মৃত্যুর কারণ হিসেবে জানাতো কোনো না কোনো রোগে মারা গেছে তারা। কাউন্ট থার্জোর তদন্তের পর এলিজাবেথের সব সহকর্মীর শাস্তি হয়, আর এলিজাবেথ নিজের দুর্গে বন্দী হয়ে যায়। তারপর 1614 সালের 21শে আগস্ট মারা যায় সে। বন্ধ হয় রক্ত নিয়ে খেলা। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবে। আমার তো পড়তে পড়তেই গায়ের রক্ত হিম হয়ে যাচ্ছিল। এত নিষ্ঠুর কোনো মহিলা হতে পারে, তাও আবার রানী। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরাও যদি আরো অন্য কোনো গল্প শুনতে চাও অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতেও ভুলো না। থ্যাংক ইউ, বাই বাই।